তখন সে চিনতে পারলো, তখন সে বুঝতে পারলো যে টাকাতেই সব সুখ কেনা যায় না। ইলিয়াস গল্পের মূল বিষয়বস্তু হলো জীবনের সমৃদ্ধি ও শান্তি নিয়ে মানুষের দ্বন্দ্ব। ইলিয়াসের বিয়ের 1 বছর পর যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। যে যখন তোমার কাছে পয়সা থাকবে তোমার আত্মীয় অনেক বেরিয়ে আসবে, যখন তোমার পকেট খালি তখন তোমার আত্মীয় সব দেখবে কোথায় হারিয়ে গেছে। ইলিয়াস আর ইলিয়াসের স্ত্রী দুজনেই তো মালিক বা মনিব ছিলেন, তাই তারা কাজ সম্বন্ধে জ্ঞাত ছিলেন যে কোন কাজ কিভাবে করলে ভালো হবে। তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছু চাই না, না নিশ্চিন্তে ঘুমাতে পারতাম আর না নিশ্চিন্তে থাকতে পারতাম। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসলো। হ্যালো স্টুডেন্ট, আজকে যদি তোমাদের কাছে অঢেল টাকা থাকে তাহলে কি তোমরা সত্যিই খুব সুখী? নিজেকে একবার প্রশ্ন করে দেখো তো, টাকা থাকলেই কি সব সুখ পাওয়া যায়? সেরকমই একজন দরিদ্র কৃষক, যিনি কঠোর পরিশ্রম করে নিজেকে আস্তে আস্তে গড়ে তুলেছে এবং একসময় সে প্রচুর ধনী হয়ে উঠেছে। গ্রামের লোক, আশপাশের লোকেরা সব তাকে সফলতার প্রতীক বলে জানত। কিন্তু সময়ের খেলা একটা সময় সেই কৃষক আস্তে আস্তে দরিদ্র হতে লাগলো। তখন সে চিনতে পারলো, তখন সে বুঝতে পারলো যে টাকাতেই সব সুখ কেনা যায় না, টাকাতে সব সুখ কেনা যায় না। আর আসল সুখ রয়েছে সরল জীবন যাপনে। এরকমই একটা গল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব। গল্পটার নাম হলো ইলিয়াস, যার লেখক লিও তলস্তয়। তাহলে চলো আমাদের সঙ্গে জুড়ে থাকো ইউটিউব স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর 3য় অধ্যায় ইলিয়াস। তো ছাত্রছাত্রীরা, এই ইলিয়াস গল্পে কি দেখানো হয়েছে এবং কি ছবিটা ফুটে উঠেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আলোচনা করব ইলিয়াস গল্পটি কে লিখেছেন, ইলিয়াস গল্পের বিষয়বস্তু। চলো তাহলে আরম্ভ করা যাক। তোমাদের সকলের কাছে তোমাদের পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন। আমাদের আজকে আলোচ্য বিষয় হাইলাইট করা রয়েছে ইলিয়াস, লেখককে লিও তলস্তয়। কবি পরিচিতি আমি বলেছিলাম যে গল্পে যাবার আগে কবি পরিচিতি আলোচনা করব, বিষয়বস্তু আলোচনা করব, তাই কবি পরিচিতি আলোচনা করছি। ইলিয়াস গল্পের কবি হলেন লিও তলস্তয়। তিনি একজন বিখ্যাত রুশ লেখক, যিনি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসাবে বিবেচিত হন। তার বিখ্যাত উপন্যাস কি যুদ্ধ ও শান্তি এবং আন্না কারেনিনা সাহিত্যিক পরিচয়। লিও তলস্তয় ছিলেন একজন খ্যাতিনাম রুশ লেখক, যিনি 19 শতকের অন্যতম সেরা সাহিত্যিক হিসাবে পরিচিত। কে? লিও তলস্তয় ছিলেন একজন রুশ লেখক, তিনি 19 শতকের একজন কি উল্লেখযোগ্য সাহিত্যিক হিসাবে পরিচিত। গল্পের নাম, তিনি 1885 সালে ইলিয়াস নামক একটি ছোট্ট গল্প লিখেছিলেন। ইলিয়াস গল্পটি কবে লেখা হয়েছে? 1885 খ্রিস্টাব্দে। অন্যান্য কাজ, তার অন্যান্য বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে যুদ্ধ ও শান্তি আর কি আন্না কারেনিনা। লিও তলস্তয় ইলিয়াস গল্পের মূল বিষয়বস্তু। তাহলে আমি বলেছিলাম যে আমরা আলোচনা করব ইলিয়াস গল্পের বিষয়বস্তু, কবি পরিচিতি আর গল্প লাইন বাই লাইন।
তাহলে আমরা গল্পের বিষয়বস্তুতে এলাম। লিও তলস্তয়ের ইলিয়াস গল্পের মূল বিষয়বস্তু হলো জীবনের সমৃদ্ধি ও শান্তি নিয়ে মানুষের দ্বন্দ্ব। বলছে জীবনে প্রতিষ্ঠিত হওয়া আর প্রকৃত শান্তি খুঁজে পাওয়া নিয়ে মানুষের মনের মধ্যে যে দ্বন্দ্ব চলে সেই দ্বন্দ্ব। এটি এক কৃষকের গল্প যে প্রথম প্রচুর সম্পদ অর্জন করে কিন্তু তা পরে হারিয়ে ফেলে। কি আগেই বললাম যে একটা কৃষক ছিল যে কঠিন পরিশ্রম করে প্রচুর সম্পদ অর্জন করেছে, প্রচুর বড়লোক হয়ে গেছে, তারপরে সময়ের মারে সময়ের আঘাতে সে আস্তে আস্তে দরিদ্র হয়ে পড়েছিল এবং শেষে সম্পদ ছাড়াই আধ্যাত্মিক শান্তি খুঁজে পায়। গল্পটির জীবনের বিভিন্ন দিক যেমন আধ্যাত্মিকতা, বাস্তবতার ট্র্যাজেডি এবং কিভাবে প্রকৃত শান্তি কেবল বস্তুবাদী সম্পত্তির মধ্যে নেই বরং আধ্যাত্মিকতা ও জীবনের গভীর সত্যের মধ্যে নিহিত তা তুলে ধরে। বলছে এই গল্পে কবি বোঝাতে চাইছেন যে সম্পদের মধ্যেই সব শান্তি নেই, জীবনের আধ্যাত্মিকতা, জীবনের সরলতা, তার মধ্যেও একটা শান্তি খুঁজে পাওয়া যায়, সেই ছবি তুলে ধরেছেন। জীবনের সমৃদ্ধি, আধ্যাত্মিক শান্তি। গল্পটি দেখায় কিভাবে একজন মানুষ প্রথমে তার সম্পদ হারানোর মাধ্যমে জীবনের বাস্তবতার মুখোমুখি হয় এবং পরে সম্পদহীন অবস্থায় কিভাবে সর্বশান্তি খুঁজে পায়। বলছে প্রথমে একটা মানুষ যে প্রচুর অর্থ উপার্জন করে তারপরে সেই অর্থটাকে সে হারিয়ে ফেলে, যে বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন সেই মুখোমুখি আবার গল্প। আর কি সে যে ওই সম্পদ হারিয়ে ফেলার পর সাধারণ জীবন যাপনে যে আধ্যাত্মিক যে আন্তরিক শান্তি খুঁজে পেয়েছিল সেই শান্তি রূপী এখানে ফুটিয়ে তোলা হয়েছে। জীবনের ট্র্যাজেডি ও সত্য। এটি জীবনের দুঃখজনক দিকগুলো অর্থাৎ বাস্তবতার ট্র্যাজেডি তুলে ধরে, দেখায় যে জীবনে আসল সত্য কেবল বস্তুগত জিনিসপত্রে নিহিত নয়। বলছে জীবনের আসল সম্পদ ওই বস্তুগত মুদ্রাতে বা শান্তি ওই বস্তুগত মুদ্রাতে নেই, কোথায় আছে? সরল সাধারণ জীবন যাপনে। আধ্যাত্মিক জীবন ও সত্যের সমন্বয়। গল্পটি আধ্যাত্মিকতা এবং জীবনের সত্যের মধ্যে একটা সংযোগ স্থাপন করে, যেখানে দেখানো হয় যে প্রকৃত সুখ বাস্তববাদ থেকে দূরে থেকে আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে আসে। বলছে প্রকৃত সুখ অত্যাধিক পয়সা রোজগার, অত্যাধিক সম্পত্তি অর্জনের ফলে পাওয়া নাও যেতে পারে, কিন্তু সাধারণ জীবন যাপনে আধ্যাত্মিক শান্তি খুঁজে পাওয়া যায়। তাহলে চলো আজকে তোমাদের সঙ্গে গল্প পুরো আলোচনা করব, লাইন বাই লাইন বুঝিয়ে বলবো, দেখা যাক তোমরা কতটা বুঝতে পারো আর আমি তোমাদের কতটা বোঝাতে পারি। আশা করি তোমাদের আমি নিজের মতো করে বোঝাবো, ভালো করে বোঝাবো, লাইন বাই লাইন তোমাদের দেখাবো। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। বাস্কির মানে কি? এটা অ্যাকচুয়ালি উফা প্রদেশ, অন্য কোন রাজ্য, অন্য কোন দেশ, সেখানে ইলিয়াস বাস করত। সেই বাস্কির, সেখানের ভাষায় বাস্কির মানে একজন কৃষক। ইলিয়াসের বিয়ের 1 বছর পর যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে ইলিয়াসের বাবা কখন মারা গিয়েছিল? ইলিয়াসের বাবা ইলিয়াসের বিয়ের 1 বছর পর মারা গিয়েছিল। এটা প্রশ্ন আসতে পারে যে তার বাবা যখন মারা যায় ইলিয়াসের অবস্থা কিরকম ছিল? তার বাবা যখন মারা যায় ইলিয়াসের অবস্থা ছিল সে ধনীও ছিল না গরিবও ছিল না। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। তাহলে যখন ইলিয়াসের বাবা মারা যায় তার বিষয় সম্পত্তি কি ছিল?
7টা ঘটকি, আর কি বলেছে, 2টো গরু আর 20টা ভেড়া। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। এখানে সুব্যবস্থা মানে কি? এখানে সুব্যবস্থা মানে একটা ব্যবস্থাপনা নয়, কিন্তু এখানে সুব্যবস্থা মানে হচ্ছে তার কাজের পরিকাঠামো বা তার কঠোর পরিশ্রমকে বোঝানো হয়েছে। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। তার মানে ইলিয়াস আর ইলিয়াসের স্ত্রী যখন কেউ ঘুম থেকে ওঠে না, তখন তারা ঘুম থেকে উঠে পড়ে, আবার যখন সবাই ঘুমিয়ে পড়ে তারপরে তারা ঘুমোতে যায়। তার মানে তারা কতটা কঠিন পরিশ্রম করে সেটাই বোঝাতে চাইছে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। তো আমাদের একটা কথা হচ্ছে না, পরিশ্রমের ফল পাওয়া যাবেই, সে কতটা পাওয়া গেল সেটা পরের কথা। যত পরিশ্রম করবে তোমার উন্নতি আস্তে আস্তে হবেই। তারপর এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো। তাহলে ইলিয়াস সে বাবা মারা যাবার পর সে কত বছর পরিশ্রম করেছিল? 35 বছর, যাকে আমরা বলি 35 ইয়ার্স। তখন তার 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়া দেখাশোনা করে, ভাড়াটে মজুরানীরা দুধ দই, কুমিস, মাখন আর পনির তৈরি করে। তাহলে যখন বিয়ের 35 বছর পর বা তার বাবা মারা যাবার 35 বছর পর ইলিয়াসের সম্পত্তি কিরকম বেড়েছে? যেখানে তার মাত্র কটি 7টা ঘটকি ছিল, সেখানে তার কত 200টা ঘোড়া, 150 গরু মোষ যেখানে মাত্র 2টো গরু ছিল, আর 1200 ভেড়া যেখানে মাত্র 20টা ভেড়া ছিল। তাহলে সে এতটাই পরিশ্রম করেছে যে তার উন্নতি তার কাছে মাথা নত করে এসেছে। তারপর মোট কথা ইলিয়াসের তখন বলবো লাউ। পাশে পাশে সকলেরই তাকে ঈর্ষা করে, বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। আমাদের আশেপাশের লোকজন যারা পাশে খুব বড় লোক আছে তাদের দেখে একটা ঈর্ষা হিংসা নয়, মনে একটা ঈর্ষা বোধ হয় যে আরে ও তো বিশাল বড় লোক, ওর কিসের অভাব, সবকিছুই তো ওর কাছে আছে, তাহলে ওর মরার কি দরকার আছে, ও তো বেঁচে থাকতে পারে। ক্রমে ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে, সকলকেই স্বাগত জানিয়েছে, তাদের ভোজ্য পানীয় হিসাবে পানীয় দিয়ে সেবা করে। যে যখনই আসুক কুমিস, চা, শরবত আর মাংস সব সময়ই হাজির। একটা সময় যখন কেউ আপন থাকে, বড়লোক যখন একটা বড়লোক আপনজন থাকে না, হয়তো সেই ব্যক্তি তার সেই আত্মীয়কে চেনে না, কিন্তু সেই আত্মীয়তার জন্য তখন তার কাছে আসে। কেন? তখন তার কাছে কোনো কিছুর অভাব নেই, অনেক পয়সা, অনেক সম্পত্তি। তাই এখানে বলা হয়েছে যে যত বেশি সম্পত্তি তত বেশি আত্মীয়। আর এখানে বাস্তবতার মুখটা কি হবে জানো? যতদিন ধনী থাকবে ততদিন তোমার সঙ্গে সকলে দূরেরও আত্মীয়তা করবে। যখনই তোমার অবস্থা ধনীর থেকে মধ্যবর্তীতে এসে যাবে না, তখন সবাই মনের মধ্যে একটাই জিনিস আছে, দূর ও কি আমাদের সেবা যত্ন করবে, ওরই কে করে। তখন বাস্তবতাটা এটাই যে যখন তোমার কাছে পয়সা থাকবে তোমার আত্মীয় অনেক বেরিয়ে আসবে, যখন তোমার পকেট খালি তখন তোমার আত্মীয় সব দেখবে কোথায় হারিয়ে গেছে, কারণ তখন তোমার আত্মীয়দের কাছে যাবার সময় না।
তাই তোমাকে কেউ আত্মীয়তায় নেবে না, বাস্তবতা এটাই। একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকীও মারা হয়। বলছে যদি সংখ্যায় কম আত্মীয় আসে তাহলে একটা কি দুটো ভেড়া মারবে, না হলে সঙ্গে ঘটকীও মারবে। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো, কিন্তু বড়লোক হওয়ার সঙ্গে বা হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠল। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল, ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তার বাপের আদেশই অমান্য করতে শুরু করলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। বলছে ইলিয়াসের 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। যখন ইলিয়াস গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করত, কিন্তু যখনই তাদের অবস্থার উন্নতি হলো তারা কি হয়ে উঠলো, আইএসি। আইএসি মানে গিয়ে কাজ করার দরকার নেই, পয়সা আছে, সব শান্তি আছে, তো তারা আইএসি হয়ে উঠলো। বড় ছেলেটি কি হলো, একটা দাঙ্গায় পড়ে মারা গেল। আর ছোট ছেলেটি কি করলো, এমন একটি ঝগড়াটে বউ আনলো, সে যে ঝগড়াটে বউ আনার পরে সে বাপের সঙ্গেই ঝগড়া করতে আরম্ভ করে, তাই ইলিয়াস তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। তাহলে ছেলেকে যখন তাড়িয়ে দিল একটি বাড়ি করে দিল, কিছু ঘোড়া কিছু ভেড়া দিল, ফলে তার সম্পত্তিতে টান পড়লো। তারপর কি, তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মরক লেগে অনেকগুলো মরে গেল। মরক মানে তখনের সময় একটি রোগ, ওই ভেড়াদের মানে গরু ছাগল ভেড়া এদের হয়, ওই সেই সময় লেগে গিয়ে কি হলো, অনেক মরক লেগে গিয়ে অনেক ভেড়া মারা গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না একেবারে। দুর্ভিক্ষ মানে হচ্ছে তোমার চাষ না হলে, খরা হয়ে গেলে দুর্ভিক্ষ বিভিন্ন হয়। তো খরা হয়ে গিয়েছিল, চাষ হয়নি, চাষ না হওয়ার ফলে খড় পাওয়া যায়নি, তাতে কি হলো, ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরলো। তারপরে কিরবিজরা তার সব চাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। কিরবিজ মানে হচ্ছে ডাকাতের দল বা চোরের দল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরে জোরও কমতে লাগলো। বলছে তার অবস্থা যত খারাপ হতে লাগলো তার শরীরের শক্তিও তত কমতে লাগলো। এমনকি এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। বলছে ওই 70 বছর বয়সে সে সবকিছু বিক্রি করে দিল, দিয়ে তার দুর্দশা একদম চরমে নেমে গেল। আসল অবস্থা বুঝে ওঠার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল কি, শুধু কাঁধে একটা বোচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শ্যাম সেমাগি। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে ইলিয়াসের স্ত্রীর নাম কি ছিল? ইলিয়াসের স্ত্রীর নাম ছিল শ্যাম সেমাগি। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। যেটা আগে তোমাদের বুঝিয়ে বললাম যে যতক্ষণ তোমাদের কাছে পয়সা থাকবে, টাকা থাকবে, ধনী থাকবে তোমরা, ততক্ষণ দূর দূরান্তের আত্মীয়রা কিন্তু তোমাদের সঙ্গে দেখা করতে আসবে, তোমাদের আলাপ আলোচনা হবে, বা তোমরা কেমন আছো জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু যখনই তোমার অবস্থার পরিবর্তন হবে তখনই কিন্তু তারাও পাল্টে যাবে। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য।
তাহলে বুড়ো বুড়ির জন্য কার করুণা হলো? মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর। সে নিজেও ধনীও নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। তাহলে মোহাম্মদ শাহর অবস্থা কি রকম? সে লোক ভালো ছিল, হয়তো ধনী ছিল না খুব, আবার গরিবও ছিল না, কিন্তু তার সে খুব সুখে থাকতো। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। ইলিয়াস যখন ধনী ছিল, সে যে অতিথিদের কিভাবে অতিথি আপ্যায়ন করত সেই সম্বন্ধে বলে বা ভেবে তার মনের মধ্যে একটা দুঃখ হলো। সে কি বলল? বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো, যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাবে। শ্যামসেমা গিয়েও ঘটকি গুলোকে ধুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব, এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারতো কাজ করত আর থাকতো। বলছে, তারপর ইলিয়াস আর ইলিয়াসের স্ত্রী শামসেমাগি মোহাম্মদ শাহর বাড়িতে কাজ করতে লাগলো ভাড়াটে মজুরের মতো। প্রথম প্রথম একটু কষ্ট হতো, কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে সবকিছু সয়ে গেল। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরাও একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। বলছে, কারণ এক সময় ইলিয়াস আর ইলিয়াসের স্ত্রী দুজনেই তো মালিক বা মনিব ছিলেন, তাই তারা কাজ সম্বন্ধে মানে জ্ঞাত ছিলেন যে কোন কাজ কিভাবে করলে ভালো হবে। তাছাড়া তারা অলস নয়, সাধ্য মতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটি দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। বলছে, তবুও এই যে ভালো মানুষ দুটোকে দেখে মোহাম্মদ শাহর খুব দুঃখ হতো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তার মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। এক সময় মোহাম্মদ শাহ দূর থেকে একটা আত্মীয় এসেছিল, কিছু আত্মীয় এসেছিল। তখন মোহাম্মদ শাহ ইলিয়াসকে বলেছিল, যাও একটা ভেড়া মেরে নিয়ে এসো। ইলিয়াস কি করলো? ভেড়া মেরে তাকে সেদ্ধ করে, বা সিদ্ধ মানে ওই রান্না বান্না করে নিয়ে এসে দিল। কুমিজ হাতে দিল। মেঝেই কম্বলের উপর পাতা কুশনে গৃহস্বামীদের সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিজ পান করতে করতে গল্প করছিল। বলছে, ভেড়ার মাংস এনে দিল, কুমিজ এনে দিল। মোহাম্মদ শাহর আত্মীয়রা আসনে বসে কুমিজ পান করতে করতে তারা কি করছিল? গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। যখন তারা কুমিজ পান করছিল, তখন ইলিয়াস সব কাজ শেষ করে দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল, তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? বলছে, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল, তাকে কি আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? অনেক আত্মীয়দের মধ্যে একজন বলল, আমি তো তাকে দেখিনি, তবে ওর মধ্যে বিশেষ কিছু দেখার জিনিস আছে কি? বিশেষত্ব এই যে এক সময় সে তল্লাটের সবচেয়ে ধনী ছিল। নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শোনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। বলছে, মোহাম্মদ শাহ বলছে, এই বৃদ্ধটির নাম ইলিয়াস। তোমরা না দেখলেও
নাম শুনেছ নিশ্চয়। তখন একটি আত্মীয় বলল যে নিশ্চয়ই, না শুনে জো কি, লোকটিকে হয়তো কোনোদিন চোখে দেখিনি, কিন্তু সুনাম ছড়িয়েছিল বহু দূর পর্যন্ত। অথচ আজ তার কিছুই নেই, আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দই। বলছে তিনি যে সুনাম ছড়িয়েছিলেন, যে সুনাম অর্জন করেছিলেন, অথচ আজ তার কাছে কিছু নেই। সে আমাদের কাছে মজুরের মতো কাজ করে, আর তার স্ত্রী আমাদের আমার ঘোড়ার দুধ দই। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুক চুক শব্দ করলো, ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে। এটা তোমাদের প্রশ্ন আসতে পারে, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, এই কথাটি কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে? তোমরা নিশ্চয়ই আগে যে জিনিসটা পড়িয়ে এলাম বুঝতেই পেরে গেছো এই কথাটি কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে। একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। বিষণ্ণ মানে দুঃখিত, কিন্তু না, গল্পে আসল মজাটা তো এখানেই। কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। মোহাম্মদ স্যার আত্মীয় একজন বলল, তাহলে তো লোকটি নিশ্চয়ই বিষণ্ণ, আমরা কি ওই লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি? জীবন সম্পর্কে একটু আলোচনা করব আর কি। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই একবার এদিকে আসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে। ইলিয়াস ও তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো, করে কি বলছে, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্তির পাশে বসলো। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? অতিথি তাদের জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার তোমার অতীতের কথা কি সুখ সমৃদ্ধির কথা মনে পড়ে? আর এখনের জীবনের দুঃখ কষ্ট নিয়ে কি তোমার খুব দুঃখ হয়? ইলিয়াস হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তা, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। পর্দার আড়াল থেকে শামসে মাগি কি বলছেন, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করেছি, সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি, আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর, যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছু চাই না। এই যে কথাটাই আছে না, 50 বছর বুড়ো বুড়ি একসঙ্গে ছিল, তারা সুখ খুঁজেছিল, সুখ পায়নি। হয়তো অনেক টাকা ছিল, অনেক ধনী ছিল, কিন্তু তারা সুখ খুঁজেও সুখ পায়নি। তারা এখন ভাড়াটে মজুরের মতো কাজ করে তারা আসল সুখটা খুঁজে পেয়েছে। অতিথিরা বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত। সে উঠে দাঁড়ালো,
পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্যি কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি, আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি, আর কিছু আমরা চাই না। কিন্তু এখন কিসের তোমাদের সুখ হচ্ছে? কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? বলছি, যখন ধনী ছিলাম, বুড়ো বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই, দুশ্চিন্তারও অন্ত নেই। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়, তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি। সেও তো পাপ। এই যে সেও তো পাপ, এই সেও তো পাপ, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে এই অধ্যায় থেকে। এখানে সেও তো পাপ বলতে কি বোঝানো হয়েছে? অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়লো, রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নাই। মনে দুশ্চিন্তা, ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো, ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খাওয়া মজুত আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলল এটা এভাবে করা হোক, আমি বললাম অন্য রকম, ফলে ঝগড়া, সেও তো পাপ। কাজে এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তা, এক পাপ থেকে আর এক পাপ, দিন কাটতো। শুধু জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। আর এখন এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যত খাটতে পারি স্বেচ্ছায় খাটি, কাজে প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। বাড়িতে এলেই খাবার আর কুমিশ পাই, শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, আত্মার কথা আলোচনা করবার ও ভাববার মতো সময় আছে, সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। বলছে, প্রথম যখন ধনী ছিলাম তখন না বুড়োর সঙ্গে একটু সুখ দুঃখের কথা বলতে পারতাম, না ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারতাম, না নিশ্চিন্তে ঘুমাতে পারতাম, আর না নিশ্চিন্তে থাকতে পারতাম। এই বোধহয় কোনো আত্মীয় এসে গেল, তাকে কি খেতে দিই, তাকে কি উপহার দিই যাতে লোকে নিন্দে না করে। আর তারপর আত্মীয়রা চলে গেলে কাদের উপর? ভাড়াটে মজুরদের উপর নজর রাখতে হতো, যাতে তারা কম খেটে বেশি না খেয়ে ফেলে। আর সেটাও তো পাপ। বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া হতো, মতবিরোধ থাকতো। আর এখন যখন কিছুই নেই, সকালে দুই স্বামী স্ত্রী একসঙ্গে উঠি, দুটো সুখ শান্তির কথা বলেই কাজে প্রভুর কাজে লেগে যায়। প্রভুর কাজ শেষ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। না আছে বুড়ো বুড়ির ঝগড়া, না আছে চিন্তা, না আছে কোনো দুশ্চিন্তা। যতটা পারি নিজের মতো করে খাটি, প্রভুর কাজে আমাদের লাভ বই ক্ষতি নেই। অতিথিরা হেসে উঠলো, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না। এটা প্রশ্ন আসতে পারে, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম।
কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসলো। তর্জমা মনীন্দ্র দত্ত। এই যে ইলিয়াস গল্পটি লিখেছেন লিও তলস্তয়। তিনি একজন রুশ লেখক। তো তিনি যদি রুশ লেখক হন, তিনি নিশ্চয়ই গল্পটি রুশ ভাষায় বা রাশিয়ান ভাষায় লিখেছিলেন। তো আমাদেরকে এই ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করে দিয়েছেন মনীন্দ্র দত্ত। তো আজ আমাদের ক্লাস এখান পর্যন্তই। আজকে তোমাদের আমি ইলিয়াস গল্পটি বোঝালাম, ইলিয়াসের বিষয়বস্তু বোঝালাম, লিও তলস্তয় সম্পর্কে বললাম। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল স্কুলওয়ালাকে লাইক ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।